ব্রাহ্মণ পরিবারের ছেলে আমি, তাই কলেজে পড়ার সময় একটা হিন্দু মেসে থাকতাম আমি। পূজা অর্চনায় মগ্ন বাবা যজমানের ওপরই নির্ভরশীল, তাই নিজের হাত খরচার জন্য বেশ কিছু টিউশনি পড়াতাম আমি। একদিন রাত 10টার দিকে ছাত্র পড়িয়ে মেসে ফিরছিলাম আমি। ছাত্রের বাড়ি থেকে আমবাগানের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল, ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলাম আমি। কিন্তু সেদিন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1 ঘন্টারও বেশি সময় ধরে বাগানের মধ্যে দিয়ে হেঁটেই চলেছি, কিন্তু পথ শেষ হচ্ছে না। খুটখুটে অন্ধকার। হঠাৎ করে দূর থেকে একটা দিকে থমকে গেলাম। মনে হচ্ছিল কোনো নারী আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে একটি ডক্টর ক্লিনিকের বেডে নিজেকে দেখলাম। পরে জানতে পারলাম আমার মেস থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা আম বাগান আছে। আমাকে ওখানেই অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। বাগানের মালিক এসে ভর্তি করে গেছে। 1 মাস পর 3rd ইয়ারে ফাইনাল পরীক্ষা। আমার আশা ছিল ফার্স্ট ক্লাস পাবো আমি। পরীক্ষার আগের দিন অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম আমি। স্বপ্ন দেখলাম রিক্সা করে যখন পরীক্ষা দিতে যাচ্ছি, হঠাৎ করেই সেই আমবাগানের নারী মূর্তি আমার সামনে হাজির। রিক্সা দাঁড় করিয়ে বলছে, তুই যতই পড়াশোনা করিস ফার্স্ট ক্লাস মার্কস তুলতে পারবি না। এরপর রিক্সা চালক ও নারী দুজনেই হো হো করে হাসছে। সে এক বিভৎস হাসি, যা আমি আগে কখনো শুনিনি। ঘুম ভেঙে গেল আমার। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। পরীক্ষার উদ্দেশ্যে রিক্সা চেপে রওনা দিলাম কলেজের দিকে। রিক্সায় বসে ভাবলাম হাতে 1 ঘন্টারও বেশি সময় আছে। শর্ট নোটগুলো একটু চোখ বুলিয়ে নিই। কিছুক্ষণ পর খেয়াল করলাম রিক্সাওয়ালা কলেজের পথে নয়, আমাকে অন্য পথে নিয়ে যাচ্ছে। এই কোথায় যাচ্ছেন আপনি? রিক্সাওয়ালার দিকে ফিরে তাকাতেই পিলে চমকে গেল আমার। খেয়াল করলাম কাল রাতে স্বপ্ন দেখা সেই রিক্সাওয়ালাটাই এই লোক। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এর মধ্যেই অন্য আরেকটি ঘটনা ঘটে গেল। ঠিক আমার পাশে ট্রাকের সাথে এক রিক্সার সংঘর্ষ হলো। একটি মেয়ে রিক্সা থেকে ছিটকে পড়ে আছে। আমি কিছু না ভেবেই মেয়েটাকে বাঁচাতে গেলাম। আমার অজান্তেই মেয়েটি আমার হাতটা চেপে ধরলো এবং বলতে লাগলো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি 1 মুহূর্তের মধ্যে নিজের পরীক্ষার কথা ভুলে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নিয়ে হসপিটালে ছুটতে লাগলাম সামনের দিকে। সাইড দিন, ডক্টর, নার্স বলে চালাতে মেয়েটাকে হসপিটালে গিয়ে ভর্তি করলাম। হঠাৎ মনে পড়লো, আরে আমি তো পরীক্ষা দিতে যাচ্ছিলাম। হাতের ঘড়িটা তখনও রক্ত লেগে আছে। তাকিয়ে দেখলাম 9:30 বাজে। পরীক্ষাটা 10টায়, হাতে এখনো আধ ঘন্টা সময় আছে। কোনো সমস্যাই না, এখান থেকে কলেজ যেতে মাত্র 10 মিনিট লাগবে। দ্রুত কলেজে পৌঁছলাম। কলেজে গিয়ে দেখলাম বন্ধুরা কেউ আর বাইরে নেই। ঘড়ির দিকে তাকালাম, এখনো 15 মিনিট দেরি আছে পরীক্ষা শুরু হতে। পরীক্ষার হলে ঢুকে দেখি সবাই আপন মনে পরীক্ষা দিচ্ছে। স্যার জিজ্ঞাসা করলেন, এত দেরি হলো কেন? আমি অবাক হয়ে ঘড়ির দিকে তাকালাম। 10টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। কোনো কথা না বলে পরীক্ষায় মন দিলাম। 4 ঘন্টার পরীক্ষা। আমার ঘড়িতে তখনও 12:15 বাজে। স্যার বললেন, আর মাত্র 15 মিনিট সময় আছে, সবাই খাতা সেলাই করে নাও। আমি অবাক হয়ে নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টো বাজতে 15 মিনিট বাকি। এটা কি করে সম্ভব? আমি এই দেখলাম 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। মাত্র 55 ভাগে উত্তর দিয়েছি। কিচ্ছু করার নেই, তাড়াহুড়ো করে 15 মিনিটের মধ্যে আরও 15 ভাগ উত্তর শেষ করলাম। হল থেকে বেরিয়ে গতকালের স্বপ্নের সেই নারীর কথা, রিক্সা চালকের কথা এবং অ্যাক্সিডেন্ট হওয়া মেয়েটার কথা মনে পড়ে গেল। ভাবলাম যাই একটু হসপিটালে দেখে আসি। হসপিটালে গিয়ে শুনতে পেলাম মেয়েটি মারা গেছে। কি নিষ্পাপ চেহারা মেয়েটির, আহা, মনটা কেঁদে উঠল। পরীক্ষা শেষ, বাবা মাকে দেখার জন্য মন ছুটে যায় বাড়িতে। আমার বাড়ি তারকেশ্বর, কলকাতা থেকে বেশি দূর না। তাই রাত 10টার শেষ ট্রেনে চেপে বসলাম। ট্রেনে উঠেই বুঝতে পারলাম কামরায় আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নাই। আর এটা একটা এমনই কামরা যেটা চলন্ত অবস্থায় এক কামরা থেকে দ্বিতীয় কামরায় যাওয়ার সুযোগ নাই। ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করেছে। এক কামরায় একা একা যেন কেমন একটা গা ছমছম করছিল। ট্রেনের আলো খুবই টিমটিমে, তাই বই পড়া সম্ভব না। তাই চুপচাপ একা একা বসে বিভিন্ন ভাবনায় নিজেকে ব্যস্ত করে গেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম ট্রেন থেমে পড়েছে। ভাবলাম ট্রেন তারকেশ্বর এসে পড়েছে। যখনই নামতে যাব দেখি ট্রেনের জানলার কাছে এক সাদা কাপড়ের আঁচল নড়ছে। ভাবলাম রেল লাইনের পাশে কাপড় শুকোতে দিয়েছিল, নিতে ভুলে গেছে হয়তো কেউ। জানলার কাছে গিয়ে দেখলাম এটা কোনো স্টেশন নয়, পাশে এক বিরাট মন। জানলার দিকে তাকাতে খেয়াল করি সেই সাদা শাড়ি পরিহিতা নারী খিল খিল করে আসছে, যাকে আমি বাগানের মধ্যে দেখেছিলাম। আমি ভয়ে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল, বাইরে তাকিয়ে দেখলাম ট্রেন তারকেশ্বর স্টেশন পৌঁছে গেছে। সমস্ত সাহস সঞ্চয় করে
রেল স্টেশন থেকে নেমে পড়লাম। রেল স্টেশন থেকে আমার বাড়ি 10 মিনিটের পথ, কিন্তু এই পথটুকু হেঁটে যাওয়ার মতো শক্তি আমার নেই। রেল স্টেশনের নিচে চায়ের দোকানের নিখিলদা আমার খুব পরিচিত। ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। নিখিলদা তার ছেলেকে আমার সাথে যেতে বললো। অবশেষে বাড়ি পৌঁছালাম। বাড়িতে পৌঁছে দেখি মা, দিদি সবাই মামা বাড়ি বেড়াতে গেছে। বাড়িতে শুধু বাবা একাই আছে। একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলাম। প্রথমে সেই মেয়েটিকে যাকে নিয়ে হাসপাতাল গেছিলাম, সে বলছে তুমি আমাকে বাঁচাতে পারলে না। এরপর সেই নারী এসে হাজির, আমার গলা চেপে ধরলো, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ব্রাহ্মণ পরিবারীয়, ঠাকুর দেবতার নাম জপতে লাগলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপী কান্ত রাধাকান্ত নমস্তুতে। এমন অবস্থায় আমি নড়াচড়া করতে পারছি না, আমার সব শক্তি হারিয়ে ফেলেছি। মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় অবস্থান। পাশের রুম থেকে বাবা খারাপ কিছু অনুভব করে দৌড়ে এলো। গোকরানোর শব্দ তার কানে যেতেই বাবা তার পৈতের বুড়া আঙুলে 3 প্যাচ পেঁচিয়ে আমার মাথায় হাত দিয়ে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, ওম ভূর্ভুবৎসৎ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। শঙ্খের ধ্বনিতে কিছুক্ষণের মধ্যে শরীরে শক্তি ফিরে পেলাম আমি। তখনও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অল্প অল্প। বাবাকে সব ঘটনা খুলে বললাম আমি। সেই রাতটা বাবার আমি একসাথে ঘুমিয়েছিলাম। আমি ব্রাহ্মণ পরিবারে হলেও আমাদের পৈতের ক্ষমতা নিয়ে কোনো ধারণা ছিল না আমার, যে এক গায়ত্রী মন্ত্রের এতটা ক্ষমতা রাখতে পারে। আমি এখন রোজ গায়ত্রী মন্ত্র জপ করি, আর কোনোদিনও সেই নারী আসে না আমার স্বপ্নে।